হ্যালো এভরিওয়ান, কোথায়? রেডি হও, ক্লাস এখন শুরু হবে। রেডি হও, বলো কথা শোনা যাচ্ছে কিনা এটা আমাকে জানাও। এটা আমাকে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা। মুক্তাকিন, তাওসিফ, আমি আছি। হ্যাঁ মুক্তাকিন থাকো, আজকে বল চ্যাপ্টার আমরা শুরু করব, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আজকে আমরা বল চ্যাপ্টার শুরু করব, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। ওয়ালাইকুম আসসালাম তাওসিফ, নাজিম ইসলাম, মুসার। হ্যাঁ থাকো, আজকে তোমরা কেউ যাও না, ক্লাস ছেড়ে কেউ যাও না। আজকে আমরা বল চ্যাপ্টার শুরু করতেছি। সো আজকে আমরা বেসিক জিনিস আলোচনা করব। আজকে আমরা বেসিক জিনিস আলোচনা করব, তোমরা ক্লাস ছেড়ে কেউ পালায় না, ওকে? আচ্ছা ওকে, কোথায় গুলো শোনা যাচ্ছে স্যার? কোথায় গুলা শোনা যাচ্ছে স্যার? মানে এমডি মারুফ, কোথায় এগুলো মানে কথাগুলো শোনা যাচ্ছে মানে? ও কথাগুলো শোনা যাচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কোশ্চেন মার্ক দিচ্ছি তো, বুঝতেছিলাম। সালমা আক্তার আছে, ক্লাসে থাকো সবাই। আজকে আমরা বল চ্যাপ্টার শুরু করতেছি, থাকো। আচ্ছা আমরা শুরু করে দিলাম, ওকে? তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আমি শুরু করে দিলাম। সব ঠিক আছে ভাইয়া? ওকে 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 ভাইয়া, ওকে। আচ্ছা আমরা আজকে বল চ্যাপ্টার শুরু করব, তাই না? বল হচ্ছে ফোর্স। একটু পর শুরু করেন, সবাই আসুক। আচ্ছা তাসিফ, আরেকটু 5 মিনিট লেট করি, হ্যাঁ সবাই আসুক। 7:05 ক্লাসে শুরু করি, সবাই আসুক। একটু পর শুরু করেন, সবাই আসুক। এমডি শিপন, শিপন ক্লাসে থাকো, ক্লাস থেকে চলে যাও না, বুঝছো? ক্লাসে থাকো। তোমরা আজকে কেউ ক্লাসে যাবে না, ক্লাসে থাকবা। ক্লাসে পড়া ক্লাসে শেষ করবা, ঠিক আছে? আচ্ছা আর কোথায়? সবাই একটু মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দিও, তোমাদের ফ্রেন্ডসদের কাছে লাইভটা শেয়ার করে দিও, ওকে? জি স্যার আসি। হ্যাঁ শিপন যেও না, থাকো, শেষ পর্যন্ত থাকো। ওকে সবাই একটু ইয়ে করে দাও। সিফাত স্যার তাড়াতাড়ি শুরু করেন স্যার, আমার আবার কোচিং আছে। ওকে কয়টার সময় কোচিং তোমার? ওকে আমরা শুরু করে দিই, ওকে ওকে। আচ্ছা আমরা বল চ্যাপ্টার শুরু করে দিই। আচ্ছা আমরা আজকে বল নিয়ে আলোচনা করব। তা বল জানার আগে আমাদের জানতে হবে জড়তা, ঠিক আছে? আমাদের বল জানার আগে জানতে হবে জড়তা। আমরা জড়তা ছাড়া কখনো বলকে প্রকাশ হতে পারবো না। আমাদের বল কথাটা শিখতে গেলে সবার আগে আমাদের জানতে হবে জড়তা। জড়তা জিনিসটা কি? আমরা নিউটনের ফার্স্ট ল দেখছি না, প্রথম সূত্র, স্থির বস্তু কোনো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে, তাই না? আমরা নিউটন ফার্স্ট ল কি? নিউটনের প্রথম সূত্র। সবাই খাতায় নোট করো। আমি যদি দাগ দিই, এই দাগটা যদি নোট খাতা থাকে, আমি যা লিখবো তাই নোট থাকবে। বাহির থেকে থেকে বল বা শক্তি বলতে পারো, শক্তি, বল বা শক্তি প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, বস্তু স্থির থাকে, and গতিশীল বস্তু
চিরন্তন চলতেই থাকতো, চিরন্তন চলতে থাকে। এই কথাটাকে লিখে নাও, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এন্ড গতিশীল বস্তু চলতেই থাকে। ধরো ধরো এটা আমার একটা রাস্তা এন্ড এখানে আমি একটা বক্স রাখছি, ঠিক আছে, একটা বক্স রাখছি। এই বক্সটাকে তুমি নাড়াইতে হবে, বলতে নড়াচড়া করতে হবে। এই বক্সটাকে নড়াচড়া করবো কিভাবে? এখান থেকে কেউ একজন এসে যদি এই বক্সটাকে ঠেলা দেয়, এই পাশে ঠেলা দেয়, যদি এই পাশে ঠেলা দেয়, একটা শক্তি প্রয়োগ করে একটা ঠেলা দেয়, তখন এই বক্সটা এই সামনে চলে আসবে, তাই না? কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী এই বক্সটাকে যদি ঠেলা দেওয়া হয় না, এই সারা জীবন চলতে থাকবে। দেখো, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু থেকে গতিশীল বস্তু চিরন্তন গতিশীল থাকে। এর মানে কি, এই বস্তুকে যে আমি ঠেলা দিতাম, এই চিরন্তন চলতে থাকতো, পুরো পৃথিবী বারবার বারবার ঘুরতে থাকতো, কিন্তু ঘুরে না। কেন ঘুরে না? ওকে, গ্র্যাভিটি টানতেছে নিচে, এমজি, গ্র্যাভিটিকে এমজি বলি না আমরা, ওর ভর আছে, জি পরিমাণ নিচে টানছে, গ্র্যাভিটি টানতেছে, ওর একটা বাধা আছে। আচ্ছা, এখানে ঘর্ষণ আছে, আমরা শিখবো ঘর্ষণ জিনিসকে শিখবো। বর্তমানে ঘর্ষণ হচ্ছে এই যে আমরা রাস্তার মধ্যে যে ঘষা দিচ্ছে, একটা বাধা পাচ্ছি না, বা রাস্তা বালু বা রাস্তা দেখো না একটু ঘষা খায়, গুদা গুদা হয়ে থাকে, থাকে না, রাস্তার ঘর্ষণ হলো, ঘর্ষণ আছে। এর কারণে দেন বাতাস আছে, বাতাসে কে বাধা দিচ্ছে, এর কারণে ঠেলা দেওয়ার পর বস্তুটা বাধা পেয়ে থেমে যায়। যদি এগুলো বাধা না থাকতো, পুরো প্লেন থাকতো, কোনো ঘর্ষণ না থাকতো বা কোনো গ্র্যাভিটি না থাকতো, ওকে যদি ঠেলা দিতাম, ও সবসময় চলতেই থাকতো, চলতেই থাকতো। নিউটনের সূত্র তো ওইটাই বলতেছে, তাই না? আবার কি, ও যে স্থির আছে, ওকে যদি বল প্রয়োগ না করতো, ও তো থেমে থাকতো, তাই না? ও থেমে থাকতো। এখন কথা হচ্ছে, নিউটনের প্রথম সূত্র তো আমরা এটা জানি, ফাতেমা খানম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এই জিনিসটা বুঝতেছি যে একটি বস্তু যদি স্থির থাকে, ওকে যদি কিছু না করি, ও স্থিরই থাকবে। এটা তো বাস্তব প্রয়োগও শিখতে পারতেছি। আমার বোর্ডটা স্থির আছে, বল প্রয়োগ করিলে স্থিরই আছে। আচ্ছা, যদি কোনো বাধা না থাকতো, এই বোর্ডটাকে ঠেলা দিতেন, বোর্ডটাও যাইতে থাকতো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছিল নিউটনের ফার্স্ট লর একটা ডেফিনিশন। কিন্তু এখান থেকে আমরা দুইটা ওয়ার্ড তুলে নেব, একটা হচ্ছে স্থির, আরটা ছিল এই গতি। আমরা এই দুইটা ওয়ার্ড তুলে নিলাম, স্থির আর গতি। এখান থেকে দুইটা শব্দ তুলে নিব। কেন তুলে নিব জানো? এই শব্দ দুইটা দিয়ে আমি জড়তাকে প্রকাশ করব। কিভাবে দেখাচ্ছি, চলো। আচ্ছা, এগুলো তো লেখা হয়েছে, তাই না? আচ্ছা, এটা আমি আপাতত মুছে দেখলো। জড়তা জিনিসটা কি? থাকার ইচ্ছা বা প্রবণতা। একটা বস্তু যদি স্থির থাকে, ওর কিন্তু স্থির জড়তা কাজ করতেছে, ও কিন্তু স্থির আছে, এটা একটা জড়তা, কারণ ও স্থির, তাই না? ওকে নিয়ে যে আমি হাঁটা চলা করি, ওর মধ্যে গতি ও জড়তা সৃষ্টি হয়ে যাবে। আমি যদি এখন জোরে হাঁটতে থেমে যাই, দেখো কলম কিন্তু দৌড় মারা শুরু করছে। কারণ কি, ওর মধ্যে গতি ও জড়তা অ্যাবজর্ব হয়ে গেছিল। আমি যে হাঁটতেছিলাম, ওর মধ্যে গতি ও জড়তা অ্যাবজর্ব হচ্ছে। আমি যখন হাঁটতে 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 ছেড়ে দিব, দেখো ও কিন্তু সামনের দিকে আগায় যাবে। কারণ কি, ওর মধ্যে আমার হাঁটার গতি ও জড়তা চলে আসছে। কিন্তু আমি যে থেমে গেছি হুট করে, ও কিন্তু থামে নাই, ও কিন্তু চলতেই ছিল, ওর জন্য আগায় গেছে, তাই না? এটা কি আমার গতি ও জড়তা। আর স্থির জড়তা কি? ও যে সামনে এখানে, আমিও স্থির, এও স্থির, এ কিন্তু নড়াচড়া করতেছে না। এটা হচ্ছে আমার স্থির জড়তা। যেমন তোমরা যদি মনে করো বইয়ের স্তূপ দেখছো না, ধরে নিলো বইয়ের স্তূপ, একটা বই মনে করো একটু বাইরে হয়ে আছে, দেন এগুলো বইয়ের স্তূপ। এগুলো মনে করো সব বুক, এটা ফিজিক্স বুক, এটা কেমিস্ট্রি বুক, এটা ম্যাথ বুক, এটা বায়োলজি বুক, এটা বাংলা বুক, এটা ইংলিশ বুক। এখন তুমি ম্যাথ বুকটা বের করবা, তুমি ম্যাথ বুকটাকে জোরে টান মারো, অনেক হ্যাচকা একটা টান মারো এই বরাবর, হ্যাঁ, এই বইগুলো কিন্তু এই পাশে চলে আসবে না, বইগুলো কিন্তু নিচে নেমে যাবে। এই যে টান মারো, দেখবা এই বইটা তোমার হাতে চলে আসছে, আর এই বইগুলো সারিভাবে থেকেই গেছে। কারণ কি, এগুলোর মধ্যে স্থির জড়তা অবজার্ভ হয়েছিল। তুমি একটা বইকে গতিশীল করছো, ওরা কিন্তু গতি হয়নি, ওরা কিন্তু স্থিরই ছিল। আবার কি,
তুমি যে বাসে বসো বা রিক্সায় বসো বা অটোতে বসো বা বাইকে বসো, তুমি যখন চলতে থাকো, তুমি চলতে থাকো, হুট করে যে বাস ব্রেক চাপ দেয় বা বাইক ব্রেক চাপ দেয়, দেখবা তুমি সামনের দিকে আগায় যাবা, সামনের দিকে আগায় পড়বা না? ব্রেক চাপ দিলে একটু সামনের দিকে আগায় যায় না? ওটা কেন? বাস চলতেছিল, বাসের গতি তোমার মতো অবজার্ভ হয়েছিল, বাস হুট করে ব্রেক করছে, তুমি তো আর ব্রেক হও না, তুমি সামনের দিকে চলে গেছো। আবার কি, বাস থেমে আছে, হুট করে বাস চলা শুরু করলো, দেখবা তুমি পিছের দিকে হেরা যাবা। কেন? তুমি স্থির ছিলা, বাস হুট করে গতিশীল হয়ে গেছে, তুমি কিন্তু গতিশীল হইতে পারো না, তুমি স্থিরই ছিলা, ওই যে তুমি পিছে চলে আসো, পরে আবার তুমি নিচে গতিশীল হও। এই জিনিসগুলোই হচ্ছে জড়তা, এই বিষয়গুলোকেই বলা হয় জড়তা। গতিশীল অবস্থায় গতীয় জড়তা, স্থির অবস্থায় স্থিতিশীল জড়তা। এটা দুটো ডেফিনিশন, একটা ছিল গতীয় জড়তা, গতীয় জড়তা, আর একটা হচ্ছে স্থিতি জড়তা। এখন বলো যে জড়তা বুঝছো কিনা? ওয়ালাইকুম আসসালাম আরিফা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। এখন বলো যে জড়তা বুঝছো কিনা, বলো জড়তার বিষয়গুলো বুঝছো কিনা? কারো কোনো কোশ্চেন আছে জড়তা নিয়ে? বলতে পারো। জড়তা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলতে পারো। বলো জড়তা নিয়ে কারো কনফিউশন আছে? বুঝছি স্যার। এই আমাদের অ্যাডমিন এখানে চলে আসছে। ওকে, ওকে, তাহলে আমার এই জড়তা দিয়ে এখন আমরা বলকে পরিচয় করব। আমার যে গতি ও জড়তা, যে প্রথমে স্থির ছিল, বস্তুটাকে যে গতি করতে হয়েছে, স্থির বস্তুটাকে গতি করতে হয়েছে না, অথবা গতি বস্তুটাকে স্থির করতে হয়েছে না, স্থিরকে যে গতি করছি, কিভাবে করছি? ওকে এমনি এমনি হয়েছে না, ওকে বল প্রয়োগ করার কারণে বা একটা শক্তি প্রয়োগ করার কারণে। তোর বাস স্থির আছে, ও গতিশীল হবে, বাসের কি হয়, ইঞ্জিন ওকে শক্তি প্রয়োগ করে, ও যাওয়া শুরু করে, এই শক্তিটাই তো আমার বল, তাই না? এটার নাম দিতে পারি কি? বল। বাস বল প্রয়োগ করে, বাস যাওয়া শুরু করে। আবার কি, এই গতিশীল বা বস্তুটাকে যখন স্থির করব, কি করতে হবে? ওকে বল প্রয়োগ করতে হবে। নিউটনের প্রথম সূত্র আছে না, বাহ্যিক বল। বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতি থাকে, স্থির বস্তু স্থির থাকে। আচ্ছা, গতি অবস্থাটাকে যদি স্থির করতে চাই, ওকে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে না? দেন তো ও স্থির হবে। আবার কি, স্থির বস্তুটাকে গতিশীল করতে চাই, ওকে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে না? দেন তো গতি ও জড়তায় পরিণত হবে, তাই না? তাহলে আমার এই জড়তার ক্ষেত্রে আমার দুইটা জিনিস একটা জিনিসই কাজ করে। আমি যদি স্থির থেকে গতিতে নিতে চাই, তখনও আমাকে বল প্রয়োগ করতে হয়, আর গতি থেকে স্থির নিতে চাই, তাহলে আমার বল প্রয়োগ করতে হয়। এই হলো আমার চ্যাপ্টারের মেইন নাম, যেটা বল। এই বল নিয়ে এখন আমরা পড়াশোনা করব, এই বল নিয়ে আমরা আগাবো। কিন্তু বলকে চিনতে গেলে আমাদের আরো কিছু পড়াশোনা করতে হবে। আমরা এখনো বল ভালো করে চিনি নি। ওকে, শিল্পী রানী, তুমি তো গতি চ্যাপ্টার করোই নেই। তোমরা নিজেকে কথা বলিও না, ক্লাস দেখো, ক্লাস করো, তারপর যা কথা বলিও। আগে ক্লাস করো, তারপর কথা বলিও। বলো একটু বুঝছো কিনা? আগে ক্লাস করো, তারপর তোমরা ইনবক্সে যা মন চায় কথা বলবে। আগে ক্লাস করে নাও, ক্লাস মিস দিও না। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? ওকে, ওকে, এখন জি স্যার, ওকে, এখন আমরা এই বলের চারটা ডেফিনেশন দেখব, বলের চারটা ভাগ দেখব। আমাদের দুনিয়াতে তুমি তো বলতে পারো বলকে আমি কিভাবে প্রকাশ করব? যে বাস যাচ্ছে, এটাও তো বল, গুলি মারতেছে, এখানেও তো বল প্রয়োগ হচ্ছে, বোমা ফুটতেছে, এটাও বল হচ্ছে, গ্র্যাভিটি টানতেছে, এটাও বল হচ্ছে। দেন আর কি হইতে পারে? তুমি রাস্তায় হোঁচট খেয়ে পড়তেছো, এখানেও একটা বল আছে, তুমি স্থির আছো, এটাও বল আছে। এখন 100 200টা অনেক ধরনের বল তুমি
উদাহরণ দিতে পারবা, কিন্তু সবগুলো একটা টাইপ হিসেবে ভাগ করতে পারি আমরা। সেটা কি কি বললে আমরা 4টা টাইপ ভাগ করতে পারি। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, একটা হচ্ছে মহাকর্ষীয় বল, একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, চুম্বকীয় বল নোট করো। এটা হচ্ছে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল। ওকে, এখন আমরা এগুলো এই 4টা বল, দুনিয়াতে যত বল আছে সবগুলো এই 4টা ভাগে ভাগ হয়ে যায়, বুঝছো? এই 4টা ভাগে কোনো একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। যত তুমি বল নিয়ে আসো না কেন, এই 4টা কোনো না কোনো একটা ভাগের উদাহরণ হয়ে দাঁড়াবে। তাইলে কি আমার বলের উদাহরণ কি জাস্ট 4টা না? আচ্ছা, এখন আমরা প্রথমে জানবো মহাকর্ষীয় বলটা কি। আচ্ছা, মহাকর্ষীয় বল নিয়ে আমরা শেষে অনেক আলোচনা করব, এই চ্যাপ্টারই আছে মহাকর্ষীয় বল নিয়ে। তা প্রথমে জাস্ট হালকা পাতলা জানি মহাকর্ষীয় বল কি। একটা বস্তুকে, ধরো কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে, নিজের দিকে টানে না? পৃথিবী তাকে জি ত্বরণে 9.8 মিটার পার সেকেন্ড ত্বরণে ওকে নিচের দিকে টানে, তাই না? দেন তো বস্তুটা পরে আমরা গতিতে দেখছি না, গ্র্যাভিটি দেখছি না গতিতে। আচ্ছা, কোনো বস্তুকে গ্র্যাভিটি যে নিচের দিকে টানে, এটা তো একটা বল প্রয়োগ করে টানা হয়। এই বস্তুর ভর আছে, ত্বরণ আছে, বল প্রয়োগ করে তো টানা হয়। আচ্ছা, এইখানে যে ফোর্সটা কাজ করে এটাকে বলা হয় মহাকর্ষীয় বল, ঠিক আছে? এটাকে বলে মহাকর্ষীয় বল। ওকে, পারবা? ওকে, তাহলে যখন যেদিন ম্যাথ করানো হবে ওই দিন আসলে সমস্যা নেই। রাফা, ঘর্ষণ বাতাসের বাধা পেয়ে অনেক কিছু আসলে উল্টো দিকে থেকে বল প্রয়োগ কি চলমান একটি বস্তুকে থামিয়ে দেয়? এটা বুঝিয়ে দিলে ভালো হয়। ঘর্ষণ, আমরা যখন ঘর্ষণ নিয়ে পড়বো, যখন ঘর্ষণ নিয়ে লেকচার দিব, তখন আমরা এগুলো সবই দেখাই দিব তোমাদের, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা মহাকর্ষীয় বল কি জানি? হ্যাঁ, একটা বস্তুকে নিচের দিকে টানে, এটা আমাদের মহাকর্ষীয় বল। আচ্ছা, এখন হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলটা কি? তোমরা কমেন্টে নিজেরা কথা বলিও না। তোমরা নিজে কথা বলো না, বলো বুঝতেছো কিনা সেটা বলো। ওকে, মহাকর্ষ বল তো বুঝি আমরা। আচ্ছা, এখন আসি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বলটা কি? ধরো আগেকার এক সময় কলম পাওয়া যেত না, পিন পয়েন্ট কলমগুলো, ওটা করতো কি, মানে হাতে একটা ছোট কাগজের টুকরো নিয়ে মাথায় ঘষার পর কাগজটাকে তুলে ফেলা যেত না। ধরো তোমার এই হাতে একটা কাগজের টুকরো আছে, একটা কলমকে তুমি ঘর্ষণ করে আনলা, মানে পিছে ঘষে 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 একে নিয়ে আসলাম, দেখবা কাগজটা কিন্তু এই কলমে যে আটকে যাবে, হবে কি যায় না? বলো, যায় কি না? ম্যাথ ক্লাস বলতে এগুলো প্রবলেম সলভিং হয়তো আজকে হবে না, প্রবলেম সলভিং কালকে দিয়ে শুরু হবে, আজকে বেসিক ক্লাস হবে, ঠিক আছে? আজকে বেসিক ক্লাস না করলে পরে প্রবলেম সলভিং এ যা ভেবাজ হলে পড়বাই আর কি। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এই কাগজটা যে এর সাথে লাগতেছে, একটা জিনিস খেয়াল করো, তড়িৎ চুম্বকীয় বল কতটা পাওয়ারফুল। এই কাগজটাকে কিন্তু এই তড়িৎ চুম্বকীয় বলের কারণে উপরে যে লাগতেছে, আর যে চিন্তা করো এই কাগজটাকে কিন্তু গ্র্যাভিটিও টান দিচ্ছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচে টান দিচ্ছে না? কাগজটাকে কি গ্র্যাভিটি নিচে টান দিচ্ছে না? তবুও জাস্ট সামান্য একটা চুলের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করে বিদ্যুৎ, তড়িৎ চুম্বকীয় বিদ্যুৎ সৃষ্টি করে এই কাগজটাকে আমি উপরে তুলে ফেলতেছি। তাহলে বুঝো আমার এই তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের চেয়েও পাওয়ারফুল,
আমার মহাকর্ষ বল কিন্তু অনেক পাওয়ারফুল, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বলতে কি প্রতি মিটার পার সেকেন্ড স্কয়ার 9.8 করে টানা শুরু করবে, প্রতি সেকেন্ডে 9.8 বেগে যাওয়া শুরু করবে। তাহলে বুঝো এর থেকেও পাওয়ারফুল দাস হচ্ছে কলম একটা মাথায় বসে তুমি কাগজটাকে তুলে ফেলতেছ। তাহলে কি এই কলমটা জিতে যাচ্ছে না, কাগজটাকে নিজের দিকে টান দিচ্ছে, গ্র্যাভিটিকে হার মানাইয়া কাগজটাকে নিজের দিকে টান দিচ্ছে। তাহলে কি বলতে পারি না তড়িৎ চুম্বকীয় বল মহাকর্ষ বলের চেয়ে পাওয়ারফুল? বলো এ বলতে বুঝছো? ওকে আচ্ছা, এখন আসবো আমরা সবল নিউক্লিয় বলে। ওকে এখন আসবো আমরা সবল নিউক্লিয় বল। আচ্ছা সবলের আগে দুর্বল নিউক্লিয় বলটাকে শিখি। সবল নিউক্লিয় বলের আগে দুর্বল নিউক্লিয় বল শিখি। ধরো আমি হাইড্রোজেনের একটা আইসোটোপ নিলাম, হাইড্রোজেন পরমাণুর একটা আইসোটোপ নিছি। আইসোটোপ কি করে? তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে, তাই না? আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। তেজস্ক্রিয় রশ্মি কেন বিকিরণ করে জানো? ওর সাইডের যে বাঁধটা থাকে, নিউক্লিয়াস, হাইড্রোজেনের যে নিউক্লিয়াস আছে, ধরো এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, ঠিক আছে, এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, ওর সাইডের বাঁধটা না ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর হয় কি, এখানে যে প্রোটন আর নিউট্রন থাকে এরা দুজন বের হয়ে আসে। এরা দুজন বের হওয়ার কারণে এদের দুজনের মধ্যে একটা বাধ সৃষ্টি হয়, দুজন দুজনকে ধাক্কা মারে। ধাক্কা মারার কারণে এদের থেকে আলফা, বিটা আর গামা রে বের হয়ে যায়। এগুলাই হচ্ছে আইসোটোপ রে। আমরা যে এই নিউক্লিয়াসটাকে ভেঙে, আইসোটোপ কি করে, নিউক্লিয়াস থেকে ভেঙে এরা যে বের হয়ে যায়, আইসোটোপের নিউক্লিয়াসের যে সাইডের যে বাঁধটা থাকে, এই ভাগটা ভাঙার কারণেই তো এগুলো বের হয়েছে, তাই না? এটা কেন ভাঙে? কারণ এটা ছিল দুর্বল নিউক্লিয় বল। ওর জন্য আমরা বলি আইসোটোপ হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের একটা উদাহরণ। কারণ কি, ওর সাইডটা খুব অল্প দিয়ে ভেঙে যায় আর প্রোটন নিউট্রন বের হয়ে যায়, দেন আলফা বিটা গামা রে বের হয়। আলফা বিটা গামা রে বের হয় কিসের জন্য? আমার সাইডটা ভেঙে যাওয়ার কারণে। এই জন্য এটাকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। বুঝছি? দুর্বল নিউক্লিয় বল কিসের জন্য হবে? আইসোটোপের জন্য হবে, তেজস্ক্রিয় রশ্মির জন্য হবে, আইসো বারের জন্য হবে, বলতেই পারো। আচ্ছা ওকে, দুর্বল নিউক্লিয় বল হয়েছে। আচ্ছা এখন আসছি সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বলের মতনই, জাস্ট একটু ভিন্ন। এখন যদি আমি হাইড্রোজেন পরমাণু নেই, এখানে প্রোটন আছে, নিউট্রন আছে, হাইড্রোজেন পরমাণু অরিজিনাল, নট আইসোটোপ, পরমাণু, তেজস্ক্রিয় রশ্মি না, শুধু পরমাণুর মধ্যে কিন্তু এরা আর বের হতে পারে না, সাইড দিয়ে ইলেকট্রন ঘোরাঘুরি করে, তাই না? এটা আলাদা ব্যাপার। কিন্তু পরমাণুর মধ্যে কি নিউক্লিয়াস ভেঙে বেরোতে পারে? বেরোতে পারে না। এদের মধ্যে এত এনার্জি, তারপর এরা বের হতে পারে না, কারণ কি, এটা পরমাণু, নট আইসোটোপ। যেহেতু বের হতে পারে না, কেন বের হতে পারে না? নিউক্লিয়াসের দেয়ালের কারণে তো, তাই না? নিউক্লিয়াসের দেয়ালের কারণে তো বের হতে পারে না। নিউক্লিয়াসের দেয়ালের কারণে যেহেতু বের হতে পারে না, সো এই নিউক্লিয়াসের দেয়ালটা খুবই শক্তিশালী। এরাও একটা নিউক্লিয় বল দেয়া পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। বলো এই চারটা ডেফিনেশন বুঝছি কিনা? 3 নম্বরটা, আচ্ছা তার আবার বুঝাচ্ছি। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি, দাঁড়াও। আমি 3 নম্বরটা 4 নম্বরটা আরেকবার বুঝাচ্ছি, দেখো। ধরো তেজস্ক্রিয় রশ্মি, ধরো তেজস্ক্রিয় পরমাণু কি? যারা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে না, তেজস্ক্রিয় পরমাণু কি? ধরো হাইড্রোজেনে তেজস্ক্রিয় পরমাণু আছে, সোডিয়ামে তেজস্ক্রিয় পরমাণু আছে, পটাশিয়ামে তেজস্ক্রিয় পরমাণু আছে, এবং প্রতিটা মৌলের কিন্তু তেজস্ক্রিয় পরমাণু থাকে, তাই না? এরা কি হয়, তেজস্ক্রিয় পরমাণুটা জিনিসটা কি, হাইড্রোজেনের যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, এরা করে কি, তেজস্ক্রিয় মৌলে যেগুলো তেজস্ক্রিয় ওদের এই নিউক্লিয়াসের বাঁধটা ভেঙে যায়, জাস্ট ভেঙে যাওয়ার পরে হয় কি, এই প্রোটনও বের হয়ে আসে, এই নিউট্রনও বের হয়ে আসে। এরা দুজন যখন বের হয়ে আসে, তখন এরা দুজনের সাথে ধাক্কা খায়,
প্রোটন আর নিউট্রনের সাথে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পর আলফা বিটা এন্ড গামা রে বের হয়ে যায়। প্রোটন আর নিউট্রনের মধ্যে ধাক্কা খেয়ে আলফা বিটার গামা রে বের হয়ে যায়। এরা কিন্তু ধাক্কা না খেলে কিন্তু এরা বের হতো না, এরা বাইরে এসে ধাক্কা খায়, এর ফলে কিন্তু আলফা বিটার গামা রে বের হয়। এই জন্য এই বাঁধটা যে এত তাড়াতাড়ি ভেঙে যায়, তেজস্ক্রিয় মৌলগুলোর বাঁধ যে এত তাড়াতাড়ি ভেঙে যায়, নিউক্লিয়াসের বাঁধটা এত তাড়াতাড়ি ভেঙে যায় যে আলফা বিটা রে বের হয়, ফলে তো মানুষের ক্ষতি হইতে থাকে, তাই না? আচ্ছা, এই বাঁধটা ভাঙার কারণে তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয়, দুর্বল নিউক্লিয় বল বলা হয়। আর সবল নিউক্লিয় বল কি? যখন হাইড্রোজেন পরমাণু নিব, যখন হাইড্রোজেন, আচ্ছা দুর্বল নিউক্লিয় বল বুঝছো কিনা বলো? আচ্ছা আগে বলো দুর্বল নিউক্লিয় বলটা বুঝছো কিনা, নাকি আরেকটা বুঝতে হবে? দুর্বল নিউক্লিয় বলটা বুঝছো কিনা বলো, দুর্বল নিউক্লিয় বলটা বুঝছো কিনা? দুর্বল নিউক্লিয় বল কি বুঝছো? কি হলো বলো একটু, দুর্বল নিউক্লিয় বল বুঝছো কিনা? জি ভাইয়া, ওকে, তাহলে সবলটা বুঝে দিই। সবলটা সিম্পল, সবলটা সিম্পল। এখন আমরা তেজস্ক্রিয় মৌল নিব না, এখন আমরা নিব পরমাণু। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলটা আরেকবার বুঝাই দাও। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বলটা আরেকবার বুঝাই। তোমরা তেজস্ক্রিয় মৌল তো শিখছো, তাই না? তেজস্ক্রিয় পরমাণু, তেজস্ক্রিয় পরমাণু কি? তেজস্ক্রিয় পরমাণু কি? যারা রে দিতে থাকে না পরমাণু, তেজস্ক্রিয় কি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন, তাই না? এগুলো তো তেজস্ক্রিয় পরমাণু। তা তেজস্ক্রিয় পরমাণু কি করে? ওদের রে, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। এখন কথা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিগুলো কি? আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মিগুলোই হচ্ছে আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করি, এগুলি হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এখন কথা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মিটা বের হয় কিভাবে? যখন আমরা হাইড্রোজেনের একটা তেজস্ক্রিয় মৌল নিব, ঠিক আছে, আমরা যখন হাইড্রোজেনের একটা তেজস্ক্রিয় মৌল নিব, এটা কিন্তু শুধু তেজস্ক্রিয় পরমাণু না, এটা কিন্তু পরমাণু না, হাইড্রোজেন পরমাণু না, এটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। হাইড্রোজেনের তেজস্ক্রিয় পরমাণু নিব, তখন হাইড্রোজেনের ভিতরে যে প্রোটন আর নিউট্রন অবস্থান করতেছে, হাইড্রোজেন নিউক্লিয়াসের ভিতরে কি প্রোটন আর নিউট্রন থাকে না? প্রোটন আর নিউট্রন থাকে। হাইড্রোজেনের তেজস্ক্রিয় এই সাইডে যে বাঁধটা থাকে না, যে নিউক্লিয়াসের যে বডিটা থাকে, এটা খুবই দুর্বল হয়, খুবই দুর্বল হয়। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসের বর্ডারটা, নিউক্লিয়াসের যে দেয়ালটা থাকে, এই নিউক্লিয়াসের দেয়ালটা এতই দুর্বল হয় যে এরা দুজন না এই দেয়ালটাকে ভেঙে বের হয়ে আসে, দেয়ালটাকে ভেঙে বের হয়ে আসে। দেয়ালটাকে ভেঙে বের হওয়ার কারণে এখান থেকে আলফা রে, আলফা রশ্মি, বিটা রশ্মি আর গামা রশ্মি বের হয়। এটা কিন্তু রশ্মি, এলা রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বের হয়। এই যে এগুলোকে আলফা বিটা গামা এগুলোকেই আমরা তেজস্ক্রিয় রশ্মি নামে চিনি। বলি না তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়, এদের নিউক্লিয়াসের দেয়ালটা ভেঙে যায় দেখেই এরা বের হয়ে যায়। এখন নিউক্লিয়াসের দেয়াল ভাঙে কেন? তেজস্ক্রিয় রশ্মির নিউক্লিয়াসের দেয়াল ভাঙে কেন? কারণ ওদের নিউক্লিয়াস হচ্ছে দুর্বল নিউক্লিয় বল দিয়ে আবদ্ধ, এদের মধ্যে দুর্বল নিউক্লিয় বল কাজ করে দেখেই এদের দেয়ালটা ভেঙে যায়, প্রোটন আর নিউট্রনের কারণে দেয়ালটা ভেঙে যায়। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন আসে সবল নিউক্লিয় বলে। সবল নিউক্লিয় বলে, সবল নিউক্লিয় বল কি? এখন যদি কোনো তেজস্ক্রিয় মৌল নিব না, এবার ডাইরেক্ট পিওর পরমাণু নিব, ধরো সোডিয়াম পরমাণু নিলাম, পিওর, এটা কোনো মৌল না, পিওর সোডিয়াম পরমাণু নিছি, ঠিক আছে। এখন সোডিয়াম পরমাণুতেও প্রোটন নিউট্রন থাকে, তাই না? প্রোটন নিউট্রন থাকে, এরা তো প্রচুর শক্তিশালী, এরা কিন্তু প্রচুর শক্তিশালী, তারপরও এরা কিন্তু নিউক্লিয়াসের দেয়াল ভেঙে বের হতে পারে না। সাধারণ যে পরমাণুগুলো আছে আমাদের আশেপাশে, যেগুলো পরমাণুগুলো আছে, যেমন কার্বন আছে, তারপর হচ্ছে সোডিয়াম আছে, তারপর হচ্ছে পটাশিয়াম আছে, এগুলো কিন্তু নিউক্লিয়াস ভেঙে কোনো রে বের হতে পারে না। এই বাঁধগুলো এমন ভাবে শক্ত হয়ে থাকে যে এরা বের হতে পারে না। এরা যদি বাই চান্স বের হয়ে যেত না, তখন রে ছাড়া শুরু করে দিত, যেমন তেজস্ক্রিয় মৌলে বের হয়ে যায়,
ওজন 33 কিলো, মৌল বিপজ্জনক অনেক। কিন্তু সাধারণত মৌল পরমাণুগুলো 33 কিলো মানে প্রোটন নিউট্রন বের হতে পারে না এদের এই দেয়ালগুলোর কারণে। দেয়ালটাকে এদেরকে আবদ্ধ করে রাখে, আর এই দেয়ালগুলো এত শক্তিশালী যে এদের এত শক্তির ভিতরে এই দেয়ালটা তারপর আবদ্ধ করে রাখে। কারণ কি, এই দেয়ালটা হচ্ছে সবল নিউক্লিয় বল দিয়ে আবদ্ধ। এই দেয়ালটা সবল নিউক্লিয় বল, এই জন্য এই দেয়ালটাকে সবল নিউক্লিয় বল বলা হয়, যে এই রশ্মিগুলোকে এরা বের করতে পারে না। বলো এই জায়গাটা বুঝছো? এটা বলো। ওকে, আচ্ছা, আমার এগুলো বল হয়েছে, মুসলাম এগুলো। ওকে ওকে ওকে, এখন আসবো আমরা মেইন টপিকে। আমরা জাস্ট দুই একটা কনসেপ্ট দেখলাম, এখন আসবো আমরা মেইন টপিকে, সেটা হচ্ছে ভরবেগ। এখন আসবো আমরা ভরবেগ। আচ্ছা, ভরবেগ কি? কোনো বস্তুর ভর আর বেগ। আচ্ছা ধরো ধরো উদাহরণে চলে যাই ডাইরেক্ট। ওকে, ধরো একটা রাস্তা, এখানে আমি একটা ট্রাক আট করি, ঠিক আছে? এই ট্রাকে মনে করো অনেকগুলো বক্স আছে। আচ্ছা, এখন এখানে একটা ছোট্ট একটা গাড়ি আট করি, রিমোট কন্ট্রোল গাড়িগুলো থাকে না, ছোট্ট গাড়িগুলো, বাচ্চাদের খেলনা গাড়িগুলো, ওগুলো। আচ্ছা, আমি ধরি ট্রাকটির ভর হচ্ছে 1000 কেজি, আর এর বেগ, একটা তো ভেলোসিটিতে সামনে যাচ্ছে, এটা বেগে যাচ্ছে না, এই বেগ হচ্ছিল ধরো 10 মিটার পার সেকেন্ড। আর এই গাড়িটার ভর, ধরো না খেলনা গাড়িগুলো, ভর হচ্ছিল 0.5 কেজি, আর গাড়িটা খুবই দ্রুতগামী, এই পাশে খুবই দ্রুতগামী, ওর বেগ হচ্ছে ধরো 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই গাড়িটা এই পাশে আসতেছে, এই ট্রাকটা এই পাশে যাচ্ছে। সাধারণত কি হবে বাস্তবে, এই গাড়িটাকে যখন এই ট্রাকটা ধাক্কা মেরে যাবে, গাড়ি কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ট্রাকে কিন্তু কিছুই হবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, গাড়িটা কিন্তু অনেক বেগে চলতেছে, ট্রাকটা কিন্তু কম বেগে চলতেছে, তারপরও ক্ষতিটা কার হচ্ছে? গাড়ির হচ্ছে, তাই না? এখন গাড়ির ওজন হচ্ছে 1000 কেজি, ট্রাকের ওজন 0.5 কেজি, তার কারণে ক্ষতি হচ্ছে, এটাও কি বলবা? সেটাও বলবা না। কারণ কি, গাড়ি তোমার, তুমি তো বলতে পারবা যে বেগ তো আমার 10, গাড়ির বেগ তো আমার 30, তাহলে গাড়িও তো একে ধাক্কা মেরে চলে যেতে পারতো। তাহলে এটাকে আমি কিভাবে প্রকাশ করবো? আমি একবারে কিভাবে চিন্তা করব যে গাড়ি ধাক্কা খাইলে গাড়ির ক্ষতি হবে নাকি ট্রাকের ক্ষতি হবে, তাই না? বাস্তব ক্রিয়াতে তো ট্রাকের ক্ষতি হবে না, এটা তো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে আমরা ফিজিক্সের ভাষায় এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করতে পারি যে এই দুইটা ধাক্কা খেলে কে জিতবে বা কে হারবে, তাই না? বলো, এটাকে আমরা প্রকাশ করা খুব কঠিন হয়ে যাচ্ছে না? এত কিছু চিন্তা করার, এর ভর দেখতেছি, বেগ দেখতেছি, এর ভর দেখতেছি, এত কি ভাবা যায়? যায় না। তখন আমরা চিন্তা করি কি, আমরা কাজ করি, এর ভর বেগ চিন্তা করি, ভর আর বেগকে গুণ করে দিই, কিছু তো একটা আসবে, তাই না? একটা মান তো আসবে, ওই মান আর এর ভর বেগটা দেখি কার ভরবেগ বেশি। তখন আমরা চিন্তা করলাম যে যার ভরবেগ বেশি হবে সেই তাকে ধাক্কা মেরে চলে যাবে। আচ্ছা, এখানে আমার গাড়ি যেটা আছে, গাড়ির ভরবেগ কত হবে? 10,000। এটা কি ভরবেগ না? ভরবেগ, গাড়ির ভরবেগ 10,000। আচ্ছা, এই ছোট গাড়ির ভরবেগ কত? ছোট গাড়ির ভরবেগ কত? 15, তাই না? গাড়ির ভরবেগ 10,000, ছোট গাড়ির ভরবেগ 15। এখন কিন্তু আমরা ইজিলি বলতে পারতেছি যে ছোট গাড়ির ভরবেগটা খুবই কম, বড় গাড়ির ভরবেগটা খুবই বেশি, তাই এ আস্তে চলুক আর এ জোরেই বা চলুক না কেন, ক্ষতি কিন্তু এরই হবে। এমনি বলবো না যে ও জোরে আসতেছে, আমি তো আসতে যাচ্ছি, তাহলে আমার ক্ষতি না হয়ে ওর ক্ষতি হলো কিসের জন্য? ঠিক এই কারণে, কারণ ওর ভরবেগ বেশি, ওর ভরবেগ কম, তাই না? তোমার মনে হবে না যে সামনে অনেক দ্রুত একটা ছেলে দৌড়ে আসতেছে, যে তার ওয়েট তোমার থেকে খুবই কম, আর চিকন ছেলে, ঠিক আছে, খুব দূরে দূরে আসতেছে, তোমার হবে না সে আমাকে ধাক্কা মেরে উড়ে চলে যাবে? আসলে না। তুমি যদি আসতে চলো, তোমার ভরও যদি বেশি থাকে, তোমার ভরবেগ যদি ওর তুলনায় বেশি থাকে, তাহলে
তোমাকে ও ধাক্কা দিয়ে চলে যেতে পারবে না, দেখা যাবে তোমাকে ধাক্কা দিয়ে ওই উল্টা দিকে পড়ে যাচ্ছে। এখন ভরবেগটাকে কেজি মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করি, কেজি মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করি। আর ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব। বলো দেখা যাচ্ছে কিনা? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব, ভরবেগকে পি দ্বারা প্রকাশ করব। বলো ভরবেগের জিনিসটা বুঝছি কিনা? ভরবেগ জিনিসটা কি? বলো ভরবেগ বুঝছি কিনা? ভর আর বেগের গুণফল, এটাই তো ভরবেগ। এর তো আর বেশি বোঝার কিছু নেই। কোনো বস্তুর ভর আর বেগের গুণফল, এটাই তো ভরবেগ। কোনো বস্তুর ভর আর বেগের গুণফল, এটাই তো ভরবেগ। বলো এই জায়গাটা বুঝছি কিনা? কেন বলো, কই তোমরা? কোন বস্তুর ভর আর বেগের গুণফল, এটাই ভরবেগ। কি বুঝছো? নোট করা হলে বলো নোট করছি। এলে কিন্তু নোট করতে হবে সব। আমি তোমাদের নোট করার টাইম দিচ্ছি, নোট করে নিবা। যখন নোট করার টাইম দিব নোট করে নিবা। বলো বুঝছো কিনা? ওকে ওকে আচ্ছা, এগুলা বুঝারও তেমন কিছু না, জাস্ট একটু হালকা একটু রিক্যাপ করা, তোমরা দিলে পারো। তারপর একবার দেখাই দিলাম। ওকে, এখন আসে মেইন কাজে। ধরো এখানে একটা রাস্তা, এখানে আমি একটা বল নিলাম, জাস্ট একটা ফুটবল নিলাম। ওর নির্দিষ্ট ভর আছে, ওকে আমি যখন ধাক্কা দিব, ওকে যখন আমি বল প্রয়োগ করব, ও নিজস্ব একটা বেগে যাওয়া শুরু করবে না? যাওয়া শুরু করবে। ও একটা নিজস্ব বেগে যাওয়া শুরু করবে। আচ্ছা, ও v1 বেগে যাওয়া শুরু করলো, ধরলাম v1 বেগে যাওয়া শুরু করলো। এখানে একটা স্পিড ব্রেকার আছে, ও রাস্তায় এখানে একটা স্পিড ব্রেকার আছে। ও যখন এখানে যাইতে যাইতে যখন স্পিড ব্রেকারে যায় বাধা পাইল, ওর ভর তো এমই থাকবে, বাট ওর বেগটা কি পরিবর্তন হয়ে যাবে না? v2 হয়ে যাবে না? ও এখানে যদি v1 যদি 10 বেগে চলতে থাকে, 10 মিটার পার সেকেন্ডে চলতে থাকে, ও কিন্তু স্পিড ব্রেকারে যে এটা 4 মিটার পার সেকেন্ড হয়ে যেতেও পারে। কি বেগ কমে যাবে না? এটা নরমাল জিনিস। একটা জিনিস দিয়ে দেখো, একটু বাধা পাইলে বেগ কমে যাবে, তাই না? এখন কথা হচ্ছে এইখান থেকে যে এইখানে আসতে ওর একটা বেগের পরিবর্তন হইলো। এখন কি আমরা খালি বেগ দিয়ে চিন্তা করলেই ভালো হবে, নাকি একটু ভরবেগ দিয়েও চিন্তা করতে পারি? হ্যাঁ, আমরা এখানে ভরবেগ দিয়েও চিন্তা করতে পারি। এইখানে একটা বস্তুর ভর আছে, দেন একটা বেগ আছে, এটাকে আমি একটা p1 কি mv1 পাবো না? একটা ভরবেগ পাবো না? পাবো। বাধা খাওয়ার পর p2 হবে। কেন হবে? m হতো m এর জায়গায় আছে, এই v চেঞ্জ হয়ে v2 হয়েছে, ওই জন্য আমার এখানকার ভরবেগও চেঞ্জ হয়েছে। এখন আমরা কিন্তু বড় হয়ে গেছি, আমরা ভরবেগ চিনি। এখন আমরা ভরবেগ দিয়ে দুটোকে প্রকাশ করতে পারি। প্রথম বস্তু যখন ধাক্কা দেওয়ার সময় যে বেগ প্রাপ্ত হয়, ওই ভরবেগ বাধা খাওয়ার পরের ভরবেগ আলাদা, তাই না? এই ভরবেগ থেকে আলাদা। এখন যদি তোমাদের বলে যে এই বেগটা কি, এখন এই বেগটাকে নাম দিতে পারে, এটা কি আদি বেগ। ধাক্কা খাওয়ার পর যে বেগটা হয়েছে ওটা হচ্ছে শেষ বেগ, তাই না? ওর আদি বেগ, এর শেষ বেগ। এখন যদি বলে প্রথম থেকে দ্বিতীয়টার পরিবর্তন কত, যদি বলে এখানে ভর বেগের পরিবর্তন কত, পরিবর্তন মানে কি? মাইনাস করে দেওয়া না? আগে কি ছিল, পরে কি হয়েছে? পরিবর্তন কি? p1 থেকে p2 যদি মাইনাস করে দাও, তাহলে এটা পরিবর্তন বের হয়ে যাবে না? আমরা তো পরিবর্তন বের করা জানি। একটা জিনিস মাইনাস করে দাও, মাইনাস করে কি হবে? কতটুক চেঞ্জ হইছে? 10 থেকে যে 4 হইল, এই 4 হইতে কতটুক চেঞ্জ হইছে? ভরবেগ কতটুক চেঞ্জ হইছে? এই দুটোকে মাইনাস করে দিলে চেঞ্জটা বের হয়ে যাবে না? এটাই তো ভরবেগের পরিবর্তন, তাই না? বলো এই জায়গাটা বুঝছো কিনা? বলো এই জায়গাটা বুঝছো কিনা?
বলো এই জায়গাটা বুঝছো কিনা? বলো এই জায়গাটা বুঝছো কিনা? সবাই একটু কমেন্টে জানাও এই জায়গাটা বুঝছো কিনা। জি বুঝছি। ওকে, ভরবেগের পরিবর্তনটা আমরা বুঝে গেছি। আচ্ছা আচ্ছা ওকে, এখন এটাতে একটা বস্তুর ক্ষেত্রে ছিল তাই না ভাইয়া? এটা কি একটা বস্তুর ক্ষেত্রে ছিল না? একটা বস্তু ধাক্কা দিলাম, বাধা প্রাপ্ত হইলো, দেন ওই বস্তুটাই তো এই বস্তু, এই বস্তু কিন্তু ভিন্ন না। এখন আমরা দেখব কি দুইটা বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? এখন আমরা দেখব কি দুইটা বস্তুর ক্ষেত্রে। ওকে, এখন আমরা দেখব কি দুইটা বস্তুর ক্ষেত্রে। আচ্ছা না, আগে দুইটা বস্তু না, আগে বলো ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা কি বলো। না দুটো বস্তু না, আগে বলো ভরবেগের পরিবর্তন বুঝছো কিনা এটাকে বলো। ওকে ওকে, আবার একটু বুঝান ভাই। আচ্ছা দাঁড়াও, ওকে বুঝাচ্ছি, আমি আরেকবার বুঝাচ্ছি। দেখো যারা বুঝছো তারাও দেখো, যারা বুঝো নাই তারাও একটু দেখো, যারা বুঝছো তারাও একটু দেখো, যারা বুঝো নাই তারাও একটু দেখো। হ্যাঁ আচ্ছা, আমি একটা বস্তুকে ধরো এই বলটাকে, এই বলটা মনে করো এইটাকে আমি বল প্রয়োগ করলাম বা ধাক্কা দিলাম, এ যাওয়া শুরু করলো, যাইতে 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 এইখানে একটা স্পিড ব্রেকার আছে, এইখানে উপরে উঠে আস্তে করে নেবে না, স্পিডটা কমে গেল, ওকে জোরে যেতেছিল, এখানে স্পিড ব্রেকারে যে স্লো হয়ে গেল। এখন কথা হচ্ছে এই বলটাই তো ওই বলটাই তো এই বলটা তাই না? এই বলটা তো আমি বি ভি ইজিক্যাল টু 10 বেগে পাঠাইছিলাম, 10 মিটার পার সেকেন্ড বেগে পাঠাইছিলাম, এম ভরের বস্তুকে ভি বেগে রওনা দিছে, ও স্টেপ ব্রেকারে যে স্লো হয়ে এই 10 মিটার পার সেকেন্ডটা ও 4 মিটার পার সেকেন্ড বেগে পরিণত হইল। 10 মিটার পার সেকেন্ড যাইতে যাইতে বাধা পেয়ে 4 মিটার পার সেকেন্ডে পরিণত হইল, পরিণত হয়েছে না? আচ্ছা, এখন যে 10 মিটার পার সেকেন্ড বেগটা 4 মিটার সেকেন্ড পরিণত হইল, এখানে পার্থক্য একটা আছে না, কিছুতে একটা কমছে তাই না? 10 ছিল 4 ছে, কিছুতে একটা কমছে। এখন আমরা কি একবার এম দিয়ে একবার ভি দিয়ে একবার এম চিন্তা করব ভি চিন্তা করব এমন না, আমরা করব কি ভরবেগ চিন্তা করব। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে না এম ইনটু ভি। তা এই অবস্থানে, এই অবস্থানে একটা ভরবেগ আছে না? আছে। দেন পরের অবস্থানে ধাক্কা খাওয়া পরের অবস্থানে একটা ভরবেগ পাবো না? এম ভি টু পাবো তো, এটা একটা ভরবেগ পাবো, এটা একটা ভরবেগ পাবো। আচ্ছা ধরো এই বস্তুটার ওয়েট হচ্ছে 1 কেজি, না ধরো 2 কেজি, এই বস্তুটার ওয়েট 2 কেজি, এই বস্তুটার ওয়েট 2 কেজি হইলে, এই বস্তুটার ওয়েট 2 কেজি হইলে এই ওয়েটও তো 2 কেজিই হবে তাই না? বস্তু তো ওয়েট তো কমে নেই, বেগের পরিবর্তন হয়েছে। আচ্ছা এর ভরবেগটা কত হবে দেবে? 2 × 10 20 কেজি মিটার পার সেকেন্ড তাই না? এখন এই বস্তুটা তো একই তো, এই বস্তুটা তো 2 কেজি, 2 কেজি না? আর বেগ কত হয়েছে? 4 হয়েছে না? 4 কত হয়েছে? 4 দুগুণে 8 কেজি মিটার পার সেকেন্ড। দেখো আগেকার ভরবেগ ছিল 20 মিটার পার কেজি মিটার পার সেকেন্ড, পরের ভরবেগ হয়েছে 8 কেজি মিটার পার সেকেন্ড। এখানে পরিবর্তনটা কত হয়েছে? 20 - 8 কত হয়? 12 কেজি মিটার পার সেকেন্ড পরিবর্তন। আগের ভরবেগের সাথে পরের ভরবেগ মাইনাস করে দিলে তো পরিবর্তন চলে এসেছে তাই না? এর পরিবর্তন কি এসেছে? 12 কেজি মিটার পার সেকেন্ড। বুঝছো? বলো পরিবর্তন বুঝছো কিনা? বলো পরিবর্তন বুঝছো? ওকে 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 বুঝছি স্যার। ওকে আচ্ছা, এই জায়গা কমপ্লিট তাই না? কি তোলা হয়েছে সবার? বলো তোলা হয়েছে? কি তোলা হয়েছে সবার? বলো একটু।
একটা বস্তুর ক্ষেত্রে দেখছি, এখন আমরা দুইটা বস্তুর ক্ষেত্রে দেখব। সংঘর্ষ এখন করবো। আচ্ছা মুসলাম, ওকে, আমরা ভরবেগে কি শিখলাম? ভরবেগ যাকে আমরা পি দ্বারা প্রকাশ করব, কোন বস্তুর ভর আর ওই বস্তুর বেগকে গুণ করলে আমার এই ভরবেগটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, একটা বস্তুর প্রাথমিক অবস্থায় যদি ভরবেগ বের করতে চাও, আমরা গতিবিদ্যাতে গতি চ্যাপ্টারটায় শিখছি না আদি বেগ শেষ বেগ। আচ্ছা, গতি চ্যাপ্টারের আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, এন্ড শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, তাই না? তাহলে প্রথম অবস্থায় যে বেগটা থাকে ওটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি, শেষ অবস্থায় যে বেগটা থাকে ওটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, আদি বেগের যদি ভরবেগ বের করতে চাই, ধরো আদি বেগের ভরবেগ কত হবে? ইউভি, তাই না? এটা আদি বেগের ভরবেগ। আচ্ছা, এখন যদি শেষ বেগের ভরবেগ বের করতে চাই, শেষ বেগের ভরবেগ যদি বের করতে চাই কি হবে? এটা ইউভি লিখতেছি কেন? এম ইউ, এটা কি এম ভি, তাই না? আদি বেগের ভরবেগ যদি লিখতে চাই তাহলে হচ্ছে এম ইউ, আর শেষ বেগের ভরবেগ যদি লিখতে চাই সেটা এম ভি। আদি বেগ কি শেষ বেগ কি এগুলো আমরা সবাই জানি, তাই না? গতি চ্যাপ্টারে আমরা করে আসছি আদি বেগ শেষ বেগ, এগুলো আমরা জানি, এগুলো আমরা গতিবিদ্যায় করে আসছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ভরবেগ তো চিনছি, এখন আমরা চিনব সংঘর্ষ। এখন আমরা দুইটা বস্তু সংঘর্ষের পর ভরবেগ কি হয় সেই সম্পর্কে জানবো। সংঘর্ষ, এখন আমরা সংঘর্ষ সম্পর্কে জানবো। ওকে, সংঘর্ষ কি? ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তাই না? এরা দুজন, এ হচ্ছিল ইউ1 বেগে যাচ্ছে, m1 ভরের বস্তু e1 বেগে যাচ্ছে, এন্ড এও m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছে, তাই না? দুইজনেরই তো আদি বেগ, ওই জন্য আমি ইউ এ লিখছি। দুইজনেরই তো আদি বেগ, ওই জন্য ইউ লিখছি। একটা সময় এসে এরা দুজন আস্তে আস্তে দুইজন দুইজনের সাথে ধাক্কা লাগবে। এইভাবে দুইজন দুইজনের সাথে, এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু, দুইজন দুইজনের সাথে ধাক্কা লাগবে। এই ধাক্কা লাগাটাকেই বলে সংঘর্ষ। সংঘর্ষ, এই ধাক্কা লাগাটাকেই বলে সংঘর্ষ। দুইজন দুই দিক দিয়ে আসতেছে, এই দুইটা একসাথে ধাক্কা লাগবে, এই ধাক্কা লাগাটাকেই বলে সংঘর্ষ। বলো এই সংঘর্ষ জিনিসটা বুঝছি কিনা? বলো এই সংঘর্ষ জিনিসটা বুঝছি কিনা? এটা সবাই বলো, এই সংঘর্ষ জিনিসটা বুঝছি কিনা? তাওসিফ, ফাতেমা খানম, কে আছে? তোমরা বলো এই সংঘর্ষ জিনিসটা বুঝছি কিনা? বলো এই সংঘর্ষ বিষয়টা বুঝছো কিনা? আমাকে একটু জানাও এই সংঘর্ষ বুঝছো কিনা? সংঘর্ষটা কি বুঝছো? এই সংঘর্ষ হইল যে, সংঘর্ষ জিনিসটা বুঝছো কিনা? আমাকে একটু জানাও এই সংঘর্ষটাকে বুঝছো কিনা তোমরা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন তোমরা খাতায় লেখো কেস 1।
কেস 1 লিখো খাতায় কেস 1 প্রথমে কেস 1 এ কি করবা এটা অ্যাড করবা দেন এই জিনিসটা অ্যাড করবা কেস 1 আমি যতগুলো কেস করাবো এখানে 2-3টা কেস করাবো প্রথম কেস এটা অ্যাড করবা তার নিচে এই জিনিসটা অ্যাড করবা তারপর কেস 1 এর জিনিসটা করি এই দুটাকে অ্যাড করো কেস 1 লিখে এটা অ্যাড করো দেন এটা অ্যাড করো তারপর আমি দেখাচ্ছি কেস 1 লিখে এই উপরেরটাকে অ্যাড করো দেন নিচেরটা অ্যাড করো কেস 1 লিখে এই উপরেরটাকে অ্যাড করো দেন নিচেরটা অ্যাড করো এই দুটাকে অ্যাড করে নাও অ্যাড করছো জি আচ্ছা এখন কেস 1 এ কি হইতে পারে এই দুটো ধাক্কা লাগার পর একটা এই দুটো ধাক্কা লাগার পর ধরো ধাক্কা লাগলো ঠিক পরের মুহূর্তে এই m1 ভরের বস্তুটা এই পাশে আসা শুরু করতে পারে আর m2 ভরের বস্তুটা এই পাশে যাওয়া শুরু করতে পারে এটা নতুন বেগ নিয়ে v1 বেগে নতুন বেগ নিয়ে এই পাশে যাওয়া শুরু করতে পারে v2 নতুন বেগ নিয়ে এই পাশে যাওয়া শুরু করতে পারে কি হয়েছে এখানে u1 বেগে u2 বেগে দুজনে একসাথে আসতেছিল একটা ধাক্কা লাগছে সংঘর্ষ হয়েছে এদের বেগের মানের পরিবর্তন ঘটছে v1 বেগে এই পাশে যাওয়া শুরু করছে v2 বেগে এই পাশে যাওয়া শুরু করছে দেন এরা এই পাশে যাইতেই ছিল দুজন দুই পাশে দিয়ে যাইতেছিল বলো এটা হইতে পারে না ওকে হইতে পারে না এটা আমার কেস 1 ওকে কেস 1 এটা কেস 1 তোলা হলে বলো আচ্ছা কেস 1 তোলা হলে বলো কেস 1 তোলা হলে বলো জি ওকে 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 কেস 1 তোলা হয়েছে আচ্ছা এখন আমরা কেস 2 তে যাব কেস 2 ওকে কেস 2 তে কি হতে পারে এটা আবার তুলো আমি বলতে থাকি দেখো আর এই জিনিসটা তুলে ফেলো এই দুই লাইন আবার তুলো এই লাইন কেস 2 তে এই লাইন আবার তুলো ঠিক আছে এই m1 ভরের u বেগ নিয়ে যাওয়া শুরু করলো m2 ভরের u বেগ নিয়ে যাওয়া শুরু করলো দুটো ধাক্কা খাইলো ধাক্কা খাওয়ার পর একটা বস্তু আর দুইটা বস্তু একসাথে মিলে v বেগে এই পাশে যাওয়া শুরু করতে পারে দুটো একসাথে লেগে যেতে পারে ধরো এরা দুজন এই পাশে আসতেছিল দুইটা লাগার পর দুইটা একসাথে লাগা অবস্থায় নিচে একটা ভি বেগ নিয়ে এইখানে m1 ভরের বস্তুর বেগ আর m2 ভরের বস্তুর বেগ সমান এরা দুইজনই ভি বেগে যাওয়া শুরু করছে m1 ভরের বস্তুর বেগ m2 ভরের বস্তুর বেগ সমান এরা দুজনে ভি বেগে ডান দিকে যাওয়া শুরু করছে অথবা বাম দিকে আসা শুরু করতে পারে আবার তো ডান দিকে ধরো পরে বাম দিকে ধরিও ওইটা কোনো বড় ব্যাপার না বড় কথা হচ্ছে এরা দুজন ধাক্কা লেগে একসাথে মিলিত হয়ে যাওয়া শুরু করতেছে মিলিত বেগ হচ্ছে এইটা এই ভেক্টরটার নাম আছে এই ভেক্টরের নাম হচ্ছে মিলিত বেগ যেটা আমরা কেস 2 তে দেখলাম এরা তো দুজন একসাথে সংঘর্ষ খেয়ে যাইতেছিল এটাকে বলা হয় মিলিত বেগ ওকে m1 ভরের একটি বস্তু u বেগে আসতেছে ডান দিক যাচ্ছে m2 ভরের বস্তু u2 বেগে বাম দিকে আসতেছে এরা দুজন ধাক্কা খেলো ধাক্কা লাগার পর এরা দুজন একত্র হয়ে এই পাশে যাওয়া শুরু করতেছে ধরো এটা একটা বস্তু এরা দুজন আসতেছে ধাক্কা খেয়ে এই যে ধাক্কা খেলো না ধাক্কা খাওয়ার পর এই পাশে যাইতেছে কেস 1 এ কি দেখছি এরা কেস 1 দেখো আসছে ধাক্কা খাইছে না এই পাশে চলে গেছিল কেস 1 ঠিক আছে আচ্ছা কেস 2 থেকে দেখলাম দুজন আসতেছে এই যে ধাক্কা খাইলো দেন একসাথে যাওয়া শুরু করছে এই একসাথে যাওয়ার যে বেগটা ওটাকে বলা হয় মিলিত বেগ ওখানে v1 এ ধরতে হয় ওকে বলো
বলো এখন বুঝছো কিনা? বলো বুঝছো? একটু কমেন্টে জানাও বুঝছো কিনা। আরেকবার বুঝতে হবে নাকি? কি হলো, কে কিছু বলছো না কেন? বলো বুঝছো কিনা? তোলা হলেও বলিও, না বুঝলেও বলিও, না বুঝলেও বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আমাকে যতবার বলবাম ততবারই বুঝাই দিব, ঠিক আছে? আমাকে যতবার বলবা ততবারই বুঝাই দিব, কিন্তু ক্লাস করতে হবে। ওকে, এখন আমরা কেস 3 দেখব। এখন আমরা কেস 3 দেখব। এখন আমরা কেস 3 দেখব। কেস 3 কি দেখব? এই দুইটা আবার আট করব, এই উপরের এই দুইটা আবার আট করবা, এটা একবার আট করবা, দেন এটা আবার আট করবা। কেস 3 লিখে এটা একবার আট করবা, এটা একবার আট করবা। কেস 3 তে কি হতে পারে? এই দুইটা সংঘর্ষ খাওয়ার পর এই m2 ভরের বস্তুটা একটা নতুন বেগ নিয়ে যাইতে পারে, আর m1 বস্তুটা একই দিকে আরেকটা নতুন বেগ নিয়ে যাইতে পারে, কিন্তু এরা একই দিকে যাবে, কিন্তু লাগানো থাকবে না। প্রথমে কি দেখছি? ধাক্কা খেয়ে দুইজন দুই পাশে চলে যাচ্ছে। পরে কি দেখলাম? ধাক্কা খেয়ে একসাথে যাচ্ছিল। এখন কি দেখছি? ধাক্কা খেয়ে এ আগে যাচ্ছে, এ পরে পিছিয়ে 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 আসতেছে। এরকমই না? প্রথম কেস কি দেখছি? কেস 1, এরা দুজন এসে ধাক্কা খাইছে, ধাক্কা খেয়ে দুজন দুই পাশে চলে গেছে। কেস 2, এরা দুজন ধাক্কা খাইছে, একে নিয়ে চলে গেছে। কেস 3, এরা দুজন ধাক্কা খাইছে, দেন একটু ফাঁক হইছে, এ এক বেগে যাচ্ছে, এ আস্তে 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 পিছিয়ে 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 আসতেছে। হইতে পারে না? বলো হইতে পারে তো। ধাক্কা খাওয়ার পর অনেক কিছু হইতে পারে। আমরা ধাক্কা খাওয়া প্রেম টেম হয়ে যায়। কি ভাইয়া বুঝছো? ওকে, বলো সংঘর্ষের কনসেপ্ট গুলো বুঝছো কিনা, কি কি কেস হতে পারে? ওকে ওকে ওকে, আচ্ছা বুঝছি এগুলো। এখন আমরা এখান থেকে কি ওয়ার্ড কালেক্ট করব? কি ওয়ার্ড কি কালেক্ট করব? একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটার প্রথম দিকে প্রথমে কি কি ছিল? m1 ছিল, e1 ছিল, তাই না? আচ্ছা শোনো, আজান দিচ্ছে, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, এই ফাঁকে তোমাদের যা যা প্রশ্নটা বলো, আমি আস্তে আস্তে উত্তর দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আজানটা শেষ হয়নি কে ভাইয়া? আজানটা শেষ হয়নি।
ওকে, আজান শেষ। আচ্ছা, 3 নাম্বার কেসটা আমি আরেকবার বুঝাই, ঠিক আছে? 3 নাম্বার কেসটা আমি আরেকবার বুঝাই। দেখো, এখন 3 নাম্বার কেসে কি হচ্ছে, আমার দুইটা বস্তু একসাথে আসতেছে, দুটো ধাক্কা লাগলো না? আচ্ছা, ধাক্কা লাগার পর ধরো এর বেগটা বেশি কমে গেছে, এর বেগটা একটু বেশি কমে গেছে, এর বেগটা একটু বৃদ্ধি পেয়েছে। তো ধাক্কা লাগার পর দেখা যাচ্ছে এই একটু আগে যাচ্ছে, এই একটু পিছিয়ে যাচ্ছে, দুজন এইভাবে যাওয়া শুরু করলো, যেতে পারে না? এরকম ধাক্কা লাগলো, দেন লাগার পর এইটা আগে যাচ্ছে, এইটা পিছিয়ে আসতেছে, দুজনে এসেছে কিন্তু আগে পিছিয়ে। এটাই সেটা, যে দুইটা একসাথে আসলো, ধাক্কা লাগলো, দেখো এ কিন্তু আগে ছিল, এ একটু পিছিয়ে, এইভাবে যাচ্ছে। এটাই আমার 3 নাম্বার কেস। প্রথম কেস কি ছিল? ধাক্কা লাগছে, লাগার পর দুজন দুই চলে গেছে। দ্বিতীয় কেস কি ছিল? ধাক্কা লাগছে, একসাথে দুজন যাওয়া শুরু করছে। তৃতীয় কেস কি ছিল? ধাক্কা লাগছে, একটু আগে যাচ্ছে, একটু পরে পরে যাচ্ছে। এই হলো আমার 3টা কেস। ওকে, এখন বলো 3 নাম্বার কেস বুঝছো কিনা? তোমার বলো 3 নাম্বার কেস বুঝছো কিনা? জি, ওকে ওকে। এখন দেখো কেসগুলো থেকে এখন আমরা ভরবেগ বের করব। কিভাবে ভরবেগ বের করব? দেখো, প্রথম বস্তু দেখো, এর একটা ভর আছে, এর একটা আদি বেগ আছে, এই দুইটাকে গুণ করলে পি একটা ভরবেগ পাওয়া যাবে না? পাওয়া যাবে। আচ্ছা, দ্বিতীয় বস্তু দেখো, এর একটা ভর আছে, এর একটা বেগ আছে, এটারও ভরবেগ পাওয়া যাবে। এটা ধরো 1 2, কি দুটার ভরবেগ পাওয়া যাবে না? যাবে তো। ধাক্কা লাগলো, ধাক্কা খাওয়ার পর প্রতিটা কেসের কিন্তু ভরবেগ পাওয়া যাবে। দেখো, এর ভর আছে, নতুন একটা বেগ আছে, এরও একটা ভরবেগ পাইছি না? এরও একটা ভর আছে, এরও একটা বেগ আছে, এরও ভরবেগ পাইছি না? এটা 1, এটা 2। দেখো, এই বস্তু ধাক্কা খাওয়ার পর, দুটো ধাক্কা খাওয়ার পর এটা নতুন কিন্তু ভরবেগে পরিণত হয়েছে। আচ্ছা, এটাকে v3 দে, এটা p3 দে, এটা p4 দে। আগে একটা ভরবেগ ছিল, ধাক্কা খাওয়ার পর একটা ভরবেগ হয়েছে। এর আগে একটা ভরবেগ ছিল, ধাক্কা খাওয়ার পর একটা ভরবেগ হয়েছে। কি দুইটা আলাদা আলাদা ভরবেগ পাইছো না? বলো, দুইটা আলাদা আলাদা ভরবেগ পাইছো না? প্রথমে যে যাচ্ছিল স্টার্টিং এ একটা ভরবেগ ছিল, ধাক্কা খাওয়ার পর ওর ভরবেগ আবার আলাদা নতুন একটা ভরবেগ তৈরি হয়েছে। এও সেম, এর স্টার্টিং এ একটা ভরবেগ ছিল, এও ধাক্কা খাওয়ার পর একটা ভরবেগ তৈরি হয়েছে। তিনটা কেসেরই কিন্তু ভরবেগ আলাদা আলাদা তৈরি হয়েছে। ওই জন্য আমি এখানে আদি বেগ দিচ্ছি, এখানে শেষ বেগ দিচ্ছি। আদি বেগ 10 থেকে শেষ বেগ হয়তো 4 হতে পারে বা 6 হতে পারে, হইতেই পারে। বলো, এই জায়গাটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝছো কিনা একটু বলিও আমাকে। এতে নতুন ভরবেগ হচ্ছে, এই জায়গাটা আমরা বুঝছি কিনা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে এদের দুইজনের ভরবেগের যোগফল আর এদের দুইজনের ভরবেগের যোগফল যদি সমান হয় তাহলেই বুঝবো এরা স্থিতিস্থাপক। এখন কথা হচ্ছে স্থিতিস্থাপক নামটা যে শুনলা, এখন আমরা স্থিতিস্থাপক নিয়ে পড়াশোনা করব। ওকে, আমরা যে সংঘর্ষ পড়লাম, এখন আমরা সংঘর্ষ জায়গায় আমি স্থিতিস্থাপক লিখে দিব, আর তোমাদের বুঝাবো যে স্থিতিস্থাপকটা কি। আচ্ছা, এখন আমরা করব কি? স্থিতিস্থাপক অথবা সংরক্ষণশীলতা। এখন আমরা পড়ব স্থিতিস্থাপক বা সংরক্ষণশীলতা। স্থিতিস্থাপক বা সংরক্ষণশীলতা কি? দেখো, যে এর যে আগেটা ভরবেগ ছিল, পরের যে ভরবেগ হইছে, এই দুটো যে একসাথে হইছে, এই দুটার যোগফল, দেন পরে যে ভরবেগগুলো পাইছি, এই দুটো যোগফল সমান। কিভাবে? এই দুটো ভরবেগ আমি কি ধরছি? p1 ধরছি না? এই দুটো ভরবেগ কি ধরছি? p2 ধরছি না? এই দুটার যোগফল পরবর্তীর ভরবেগ, এটা কি p3 ধরছি না? p3, এটা কি p4 ধরছি না? p4। এই দুটার যোগফল, এই দুইটার যোগফল সমান হবে। এই দুটার যোগফল যদি 100 হয়,
এই দুইটার যোগফল 100 হবে। এই দুইটার যোগফল যদি 90 হয়, এই দুইটার যোগফল 90 হবে। এই দুইটার যোগফল যদি 80 হয়, এই দুইটার যোগফল 80 হবে। তাহলে কি প্রথমে দুইটার ভরবেগ যে আগের যে ভরবেগ ছিল, এই দুইটা ধাক্কা লাগার পর যে ভরবেগ আসছে, এই আগের ভরবেগের যোগফল পরের ভরবেগের যোগফল যদি সমান হয়, এটাকে আমি স্থিতিস্থাপক বা সহনশীলতা বলতে পারবো। এটা বুঝছো কিনা? এটা বুঝছো কিনা বলো বলো বলো, এই জিনিসটা বুঝছো কিনা? ভরবেগ প্রথম দুইটি বস্তুর আদি অবস্থানের ভরবেগের যোগফল পরবর্তী ধাক্কা খাওয়ার পরের ভরবেগের যোগফল সমান হবে। এই দেখো, আদি ভরবেগের প্রথম বস্তুর জন্য P1, দ্বিতীয় বস্তুর জন্য P2, পরে ধাক্কা খাওয়ার পর প্রথম বস্তুর জন্য P3, দ্বিতীয় বস্তুর জন্য P4, এই দুইটা যোগফল একে অপরের সমান। বলো এটা বুঝছো কিনা? বলো স্থিতিস্থাপকের বিষয়টা বুঝছো কিনা? বুঝতে পারছি। ওকে ওকে, তাওসিফ বুঝছো? ফাতেমা খানম, এই দুইটা কি বুঝছো? বলো এই দুইটা বুঝছো কিনা? বলো একটু। এই দুটা বুঝছো করে একটু জানাই আমাকে। বলো এদের কি বুঝছো? সংজ্ঞা হচ্ছে মানে স্থিতিস্থাপক বা সহনশীলতা, এটা সংজ্ঞা হচ্ছে কি আদি অবস্থানে দুইটার ভরবেগের যোগফল, মানে এ যে একটা ভরবেগ নিয়ে যাচ্ছিল, এও যে একটা ভরবেগ নিয়ে আসতেছিল, এই দুজনের ভরবেগের যোগফল পরবর্তী সংঘর্ষ হওয়ার পরে যে এ যেটা নতুন বেগ প্রাপ্ত হলো, এই দুইটা ভরবেগের যোগফল সমান হবে। এইখানকার P1 P2 যোগফল যেটা আসবে, এখানকার P3 P4 সংঘর্ষের পর দুইটা যোগফল সমান আসবে। এই দুটো যদি সমান আসে তাহলে বুঝবো এদের সংঘর্ষ হয়েছে স্থিতিস্থাপক সংঘর্ষ। যদি সমান আসে তাহলে সংঘর্ষ হয়েছে স্থিতিস্থাপক। যদি সমান না আসে তাহলে বুঝবো স্থিতিস্থাপক না। কারণ কি অনেক ক্ষেত্রে লস খাওয়া যেতে পারে, ধাক্কা খাইছে, শব্দ শক্তি উৎপন্ন হয়েছে, তাপ শক্তি উৎপন্ন হয়েছে, ঘর্ষণ আছে, অনেক কিছুতে লস হতে পারে। ওই কারণে মাঝে মাঝে দেখবা P1 P4 এর যোগফল P3 P4 এর যোগফল সমান নাও হতে পারে। তখন ওটাকে বলবো যে এটা সংরক্ষণশীলতা না বা এটা স্থিতিস্থাপক না। এটা নিয়ে আমাদের গ নম্বরের প্রশ্ন আসে, আচ্ছা এখন একটা জিনিস দেখাচ্ছি তোমাকে, দাঁড়া এই জিনিসটা মুছে দেই। এখন একটা জিনিস তোমরা ফিল করতে পারো, আমি স্থিতিস্থাপকের ক্ষেত্রে কি লিখছিলাম? স্থিতিস্থাপকের ক্ষেত্রে কি লিখছিলাম? P1 plus P2 is equal to P3 plus P4। এইটাকে P1 P2 এইভাবে না লিখে এটাকে M1 U1 plus M2 U2 is equal to M1 V1 plus M2 V2 এইভাবে লিখতে পারি না? বলো এইভাবে কি লিখতে পারি? এটা জানাও আমাকে, এই জিনিসটা কি লিখতে পারি না এইভাবে? আদি ভরের U1 ছিল, পরবর্তী সংঘর্ষের পর M1 V1 হয়ে গেছে, দেন M2 U2 যেটা ছিল সংঘর্ষের পর M2 V2 হয়ে গেছে। এই জিনিসটা বুঝছি কিনা? সংঘর্ষের এই জিনিসটা বুঝছি কিনা? বলো এই জিনিসটা বুঝতে পারছি কিনা? এই দুইটা পরস্পর সমান হবে। ওকে, এই জিনিসটা খুবই ইজি, এটা বোঝা খুবই সহজ। আচ্ছা এখন আমরা একটা ম্যাথ করি, তাহলে কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটা ম্যাথ করি, স্থিতিস্থাপক ও সংরক্ষণশীলতার ম্যাথ করি। হ্যাঁ
দেখো আচ্ছা আমি প্রশ্ন তুলো 5 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে ডান দিক যাচ্ছিল, অপর দিকে 4 কেজি ভরের একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে আসতেছিল, সংঘর্ষের ফলে প্রথম বস্তুর বেগ পরিবর্তন হয়ে ছিল কত? 20 মিটার পার সেকেন্ড না, 15 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যায়। তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তু বেগ কত? দেখো প্রশ্ন তোলা হলে বলো 5 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছিল, আরেক উপর দিকে 4 কেজি ভরের একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে আসতেছিল। এখন সংঘর্ষের ফলে প্রথম বস্তুর বেগ পরিবর্তন হয়ে 15 মিটার পার সেকেন্ড হয়ে যায়, তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ কত? প্রশ্ন তোলা হলে আমাকে জানাও। প্রশ্ন তোলা হলে আমাকে বলিও। বলো প্রশ্ন তোলা হয়েছে? প্রশ্ন তোলা হলে আমাকে জানাও। প্রশ্ন তোলা হলে আমাকে বলো। বলো প্রশ্ন তোলা হলে আমাকে জানাও। হয়েছে ভাইয়া? আচ্ছা এখন আমরা এটা সলভ করব, ঠিক আছে? ওকে, তোমরা যারা সলভ করার প্ল্যানে আছো করে ফেলো, আর আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এখানে 5 কেজি ভরের একটি বস্তু, আচ্ছা 5 কেজি ভরের একটি বস্তু মানে কি? এটা আমার কি m1 ভরের বস্তুটা না? আচ্ছা এখানে লিখি m1 কত ছিল? 5 কেজি। আচ্ছা 20 মিটার পার সেকেন্ড বেগে, এটা কি v1 না? 5 কেজি ভরের বস্তুটা তো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাই না? v1 কত? 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা ডান দিকে যাচ্ছিল, অপর দিকে 4 কেজি ভরের একটি বস্তু, এটা কি m2 না? দেখো m2 4 কেজি 40 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে যাচ্ছিল, এটা কি v2 40 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের ফলে প্রথম বস্তুর বেগ পরিবর্তন হয়ে 15 মিটার পার সেকেন্ড হয়ে যায়। প্রথম বস্তুর বেগ মানে কি? আচ্ছা এটা u দেই, এটা u, এটা কিন্তু u1 u2, এটা u দেই u1, এটা u2, এটা u1, এটা u2। আচ্ছা সংঘর্ষের ফলে প্রথম বস্তুর বেগ v1
হয়ে যায় 15 মিটার পার সেকেন্ড। তাহলে v2 ইজ ইকুয়াল টু হোয়াট? দ্বিতীয় বস্তুর বেগ কত? এটাই তো বের করতে বলছে, বলো। এটা বের করতে বলছে না? আচ্ছা, এখন আমি প্রশ্নটা বুঝি। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা এমন ছিল, একটা এটা m1 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু u1 কত বেগে যাচ্ছিল? 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেন এইখানে 4 কেজি m2 4 কেজি ভরের বস্তু কত বেগে আসতেছিল? u2 কত ছিল? 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। এরা যে সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুর বেগ m1 ভরের বস্তু বেগ m1 কত? 5 কেজি না? 5 কেজি ভরের বস্তুর বেগ হয়ে যায় হচ্ছে 15 মিটার পার সেকেন্ড v1। তাহলে এই দ্বিতীয় সংঘর্ষের পর এই দ্বিতীয় বস্তুর বেগ v2 ইজ ইকুয়াল টু হোয়াট? m হচ্ছে 4 কেজি, এই দ্বিতীয় বস্তুর বেগ v ইজ ইকুয়াল টু হোয়াট? এটাই তো, তাই না? প্রশ্নটা এরকমই তো ছিল যে সংঘর্ষের পরে জায়গাটা কি? হ্যাঁ, আমি তো মুছে ফেলছি। ও সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হয়ে যায় নতুন বেগ, এটা নতুন বেগ, প্রথম বস্তুর নতুন বেগ হয়ে যায় 15 মিটার পার সেকেন্ড, v1 হয়ে যায় 15 মিটার সেকেন্ড। এখন v2 কত? এটা তোমাকে বের করতে বলছে। v1 হয়ে যায় 15 মিটার পার সেকেন্ড, v2 কত? এখন কথা হচ্ছে, এটা তো আমি চিত্র আট করে দেখালাম, এখন এটা ইকুয়েশন কিভাবে করব, তাই না? ওকে, আচ্ছা, আমি এখন এটা একটা ইকুয়েশন দেখাই দিই। দেখো, আমরা একটা ফর্মুলা করলাম না একটু আগেই, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, একটা ইকুয়েশন করছি না? আচ্ছা, m1 আমার কত ছিল? m1 কত ছিল? 5 কেজি ইনটু u1 কত ছিল? 20, আচ্ছা, প্লাস m2 কত ছিল? 4 কেজি ইনটু u2 কত ছিল? 40, আচ্ছা, m1 কত ছিল? 5 কেজি। পরবর্তী বেগ ধাক্কা খাওয়ার পর সংঘর্ষের পর বেগ হয়ে যায় কত? 15 প্লাস m2 কত ছিল? 4 ইনটু v2 আমাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে, এখান থেকে তুমি v2 বের করতে পারবে না? দেখো, এখানে 100 হবে, 5 গুণে 10 আর 0 100, যোগ 4 4 16 160 ইজ ইকুয়াল টু 5 15 কত? 4 15 5 15 হচ্ছে 75, 75 প্লাস 4 ইনটু v2, আচ্ছা, 160 আর 100 260, আচ্ছা, 75 এই পাশে আছে, এই পাশে আনলে কি হবে? -75 এই যে কত? 4v2, আচ্ছা, এখন কত হচ্ছে? v2 কে রাখলাম, আচ্ছা, 260 কে 75 দ্বারা মাইনাস করলে 185 হয়ে যায়, তাই না? আর এখানকার যে 4টা আছে, 4টাকে নিচে নিয়ে আসো, এখানে যে 4টা ছিল এই 4টাকে এখানে ভাগ করে দাও, কত আসবে? 185 ভাগ 4, 46.25 মিটার পার সেকেন্ড। মানে কি? দ্বিতীয় বস্তুর বেগ 46.25 মিটার পার সেকেন্ড হয়ে যায়। এটা আমি তো ইকুয়েশন দিয়ে বের করলাম। এটাতে কোনো প্রবলেম আছে? বলো, এটাতে কোনো প্রবলেম আছে? এটাতে কোনো সমস্যা আছে? বলো, এই ধরনের ম্যাথ যদি আসে, এখন যদি তোমাকে বলে যে দ্বিতীয় বস্তুর বেগ যদি দেওয়া থাকে, তাহলে প্রথম বস্তুর বেগ বের করতে পারবে না? বলো, যদি এখন বলতো যে দ্বিতীয় বস্তুর বেগ যদি দেয়া থাকতো, তাহলে প্রথম বস্তুর বেগ বের করতে পারত না। আবার যে এটা দেওয়া থাকতো, তাহলে u1 বের করতে পারত না। বলো, সবগুলো দেওয়া আছে, একটা দেওয়া নেই, তাহলে তো একটা বের করাই যায়, এটা তো সহজ জিনিস। ওকে, একটু উঠায় নাও। উঠানো হলে আমাকে একটু বলিও, বুঝছো? উঠানো হলে বলিও।
ওকে, উঠানো হলে বলিও। জি পারো। ওকে, আচ্ছা এটা মুছে দিন। ওকে, এখন যদি বলে, ওকে আরেকটা কোশ্চেন দিলো, আরেকটা, এটা একটু ভিন্নভাবে দিই। ওকে, 10 কেজি ভরের একটি বস্তু 5 মিটার পার 10 কেজি ভর 5 কেমন হয়, আচ্ছা 6 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। অন্যদিকে 15 কেজি ভরের একটি বস্তু 8 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। ওকে, সংঘর্ষের পর এদের মিলিত বেগ কত? মিলিত বেগ কত? তুলে নাও প্রশ্ন, তারপর বুঝাচ্ছি। প্রশ্ন তুলে নাও, প্রশ্ন তোলা হলে বলো। প্রশ্ন তোলা হলে বলিও। প্রশ্ন ওঠানো হলে বলিও। বলো, প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ উঠানো হয়েছে। ওকে ওকে, এখন দেখো, আগে বুঝো মিলিত বেগ বলছে। মিলিত বেগ কি? এটা আমার কেস 2 না? কেস 2 না? মিলিত বেগ, মিলিত বেগটা কি ছিল? দুইটা বস্তু আসতেছিল, এরা যখন সংঘর্ষ হয় তখন একসাথে যাওয়া শুরু করতেছিল, ভি বেগে একসাথে যাওয়া শুরু করতেছিল। সংঘর্ষের পর এরা ভি বেগে একসাথে যাওয়া শুরু করতেছিল। আচ্ছা, এই দেখো, এই দুইটা বস্তু একসাথে আসলো, ধাক্কা লাগলো, লাগার পর এরা একসাথে যাওয়া শুরু করতেছিল। এটাই মিলিত বেগ না? আচ্ছা, একসাথে যদি যায় তাহলে কি এদের বেগ কি সেম থাকবে না? এরা যদি একসাথে যাইতে থাকে, এর বেগ যা এর বেগ তাই থাকবে না? দুইটা বেগ সেম থাকবে দেখি তো একসাথে যাচ্ছিল। বেগ ভিন্ন হলে তো আর একসাথে যাইতো না, এটা তো কমন সেন্স, তাই না? দুইটার বেগ একসাথে ছিল দেখি তো যাচ্ছিল একসাথে। দুইটার বেগ একসাথে না থাকলে তো একসাথে যাইতো না। বলো একটু বুঝছো কিনা? বলো একটু বুঝছো কিনা? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? মুছি এটা। এই ক্ষেত্রে কেস 2 তো আমি ভালো করে বুঝাইছি, তাই না? এখানে তো না বুঝার কিছুই নেই। আচ্ছা, এই ক্ষেত্রে কি করতে পারি? এটা কি আমার m1 ভরের বস্তু না? আচ্ছা, এইটা কি আমার e1 বেগ না? বেগে যাচ্ছিল। সেকেন্ড কি? এটা কি আমার m2 ভরের বস্তু না? এটা কি আমার u2 বেগে যাচ্ছিল না? আচ্ছা,
এদের মিলিত বেগ কত? মিলিত বেগের ক্ষেত্রে দেখো একই সূত্র m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1। ওরা কিন্তু মিলিত বেগে দুইজনের বেগ সমান। এইটা যদি v হয় প্লাস m2 এটাও v এই হবে। দেখো দুইটা বেগ কিন্তু সমান, আলাদা কোনো বেগ না। এই বেগ কিন্তু সমান, দুইটা বেগ সেম। বুঝছো? এরা দুইটা বেগ সেম, কারণ কি মিলিত বেগ কি দুইটা বেগই সেম থাকবে। এই বস্তু আর এই বস্তু একসাথে যদি এই পাশে যাইতে থাকে, এর বেগ আর এর বেগ কিন্তু সমান, তাই না? আচ্ছা, এর দুজনের বেগ যদি সমান থাকে, এটাকে আমি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু, এই দুইটা বেগ যদি সমান হয়, একে যদি কমন নেই, তাহলে m1 প্লাস m2 এইভাবে লিখতে পারি না? বলো একটু বুঝছো কিনা? এই দুটো যদি সমান হয়, তাহলে m1 প্লাস m2 এইভাবে লিখতে পারি না? বলো লিখতে পারি? বলো লিখতে পারি না? ওকে, তাহলে এখন তোমরা এই v এর মানটা বের করে বলো, এই v এর মানটা কত? এই v ইজ ইকুয়াল টু হোয়াট? এটা তোমরা এখন বের করে দাও, বের করে বলো, তোমরা বের করো, এটা এখন তোমরা বের করো। বের হয়েছে? হ্যাঁ বের হয়েছে। বের হলে বলো, অ্যান্সার বলো কত? সবগুলোর মান বসে দিয়ে জাস্ট ভি মান বের করতে পারবো না? অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে বলো, বলো অ্যান্সার কত আসছে? মিলিত বেগের অ্যান্সার কত আসছে? আমি এটাকে বের করে নিই। 10। বলো অ্যান্সার কত আসছে? অ্যান্সার কত আসছে বলো? কি হলো, এতক্ষণ লাগে অপারেশন করতে? হ্যাঁ, 180 কেমনে হবে? আন্দাজি 180 কিভাবে হবে? কি বুঝলা তাহলে? 180 তো হবে না। কই ফাতেমা খানম, কি খবর? দেখো এমন বস্তু কত? 10 কেজি না? 10 গুণন
u2 কত 6 প্লাস m2 কত 15 গুণন u2 কত 8 ইকুয়াল টু v ইনটু 10 যোগ 15। আচ্ছা এই জায়গাটা ক্যালকুলেশন করো 60 যোগ 8 15 কত হয় 120 ইকুয়াল টু v আর এটা হচ্ছে কত হয় 25। আচ্ছা এখন আমি v টাকে v এর জায়গায় রাখি, v টাকে v এর জায়গায় রাখি 60 যোগ 120 180 আর এই 25টা যে থাকবে এই দুইটাকে 25 দ্বারা ভাগ করো কত আসে ভাগ 25 7.2 মিটার পার সেকেন্ড। কি ব্যাপার 180 কে এই দুটো যোগ করলেই হবে, এই দুটার m1 m2 কে ভাগ করে দিতে হবে, নাহলে তুমি v পাবা কিভাবে? হ্যাঁ 7.2 ফাতেমা খানম 7.2 গুড। কি বুঝছো স্থিতিস্থাপক তারপর হচ্ছিল সংরক্ষণশীলতার ব্যাপার স্যাপার বুঝছো? এই জায়গাগুলো কি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার হয়েছে নাকি বলো? ওকে আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করি আপাতত, ঠিক আছে? কালকে আমরা বোর্ড কোশ্চেন করব, এই স্থিতিস্থাপক ভরবেগ নিয়ে যত ধরনের বোর্ড কোশ্চেন আছে কালকে আমরা করব। তারপর আমরা বলের দিকে শিফট হব, নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে আমরা বলের দিকে যাব, ঠিক আছে? আর বসাইতে ভুলে গেছি ওরে। শোনো আজকে আমরা স্থিতিস্থাপক শিখলাম, কালকে আমরা স্থিতিস্থাপকের যত ধরনের বোর্ড কোশ্চেন আছে তা সলভ করব। দেন বোর্ড কোশ্চেন সলভ করে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রকে ধরে আমরা আবার বলের দিকে যাব, ঠিক আছে? বল আমরা অনেক মজা করে পড়বো, দেন আমরা ঘর্ষণ বল পড়বো, দেন আমাদের অর্থাৎ চ্যাপ্টার শেষ হবে। কিন্তু বোর্ড কোশ্চেন আমাদের সব সলভ করব, আর এই ফাঁকে বোর্ড কোশ্চেনে যত এই ধরনের ম্যাথ আছে সব করো, ঠিক আছে? ওকে তাহলে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিও গ্রুপে, আর তোমরা একটু শেয়ার করে দিও ক্লাসগুলো এই পর্যন্তই। তাহলে কালকে তো শুক্রবার তাই না, তাহলে শনিবার আবার দেখা হবে। ওকে আল্লাহ হাফেজ। আমরা অক্টোবরের মধ্যে সব শেষ করে ফেলবো। ওকে।